শুরু হচ্ছে রুদ্ধশ্বাস। আমার ছোটবেলার কিছুটা কেটেছে নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে। সেখানে আমার বাবা ছিলেন সরকারি হাসপাতালের ডাক্তার। আমার বয়স যখন 7, তখনই বাবা, মা, দাদার সঙ্গে তল্পি তল্পা গুটিয়ে চলে এলাম প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি এই গ্রামে। আগে থাকতাম শহরে, সেখানকার স্কুলেই পড়তাম। হঠাৎ করে সব ছেড়ে এই গণ্ডগ্রামে এসে পড়াটা না আমি না দাদা কেউই মেনে নিতে পারিনি। এখন বুঝতে পারি এতে বাবার কোনো দোষ ছিল না, কিন্তু তখন ভীষণ রাগ হয়েছিল বাবার উপর। যাই হোক না কেন, গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার আর দাদার দুজনেরই বেশ সময় লেগেছিল। সব সময় মনে পড়ত শহরের ঝাঁ চকচকে পরিবেশ, সুন্দর পোশাক পরা ঝকঝকে চেহারার বন্ধুদের কথা। এখানকার স্কুলে ভর্তি হলেও শিক্ষক থেকে সহপাঠী কাউকেই ঠিক পছন্দ করে উঠতে পারিনি। এই সময় আমার সঙ্গে আলাপ হলো সাবিত্রীর। ওর বাবা অন্যের জমিতে চাষ করেন, অত্যন্ত দরিদ্র পরিবার, সেটা ওকে দেখলেই বোঝা যেত। কিন্তু ওর স্বভাবের মধ্যে কোনো জড়তা ছিল না, খুব তাড়াতাড়ি আপন করে নিত সবাইকে। আমি তখন ক্লাস 3 আর দাদা 8। সাবিত্রী আমার ক্লাসে হওয়ার কথা ছিল না, তবু কিভাবে যেন ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল খুব। আমার সঙ্গে স্কুল ছুটির পর প্রায়ই আমাদের বাড়িতে চলে আসতো সাবিত্রী। আমার মাও খুব ভালোবাসতেন ওকে, নানা রকমের রান্না করে খাওয়াতেন। বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলেই ওর জন্য তোলা থাকতো। এভাবেই দিন কাটছিল। ইতিমধ্যে আমি আর সাবিত্রী যখন ক্লাস 7-এ উঠলাম, বাবার আবার ট্রান্সফার হতে পারে এমন একটা কথা শোনা গেল। হয়তো আবার শহরের দিকেই যাব আমরা। আমি আর দাদা খুশি হয়ে উঠলাম, কিন্তু সাবিত্রীর জন্য মনটা খুব খারাপ হতে লাগলো। ও তো শুনে থেকেই কান্নাকাটি শুরু করে দিল। দাদা তখন ক্লাস 12। উচ্চ মাধ্যমিকের পর এমনিতেও ওকে কলেজে ভর্তি হতে যেতেই হতো শহরে। বাবা বদলি হয়ে ওদিকে গেলে ও বাড়ি থেকেই যাতায়াত করতে পারবে, হস্টেলে থাকতে হবে না। সুতরাং আমাদের এখান থেকে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। আমার আর সাবিত্রীর সবচেয়ে প্রিয় খেলা ছিল লুকোচুরি। আমরা একজন লুকোতাম আর অন্যজন তাকে খুঁজতাম। খুঁজে পেলে যে লুকাতো তাকে অপরজন যা বলতো তাই করতে হতো, আর উল্টোটা হলে তাকে নিজের সম্পর্কে কিছু কনফেশন করতে হতো। এই যেমন, কাল আমি মাকে না বলে মেলায় গিয়েছিলাম, অথবা তোর যে পেনটা খুঁজে পাচ্ছিস না সেটা আমি লুকিয়েছি। এই ধরনের নির্দোষ কনফেশন, অনেকটা এখনকার ট্রুথ এন্ড ডেয়ার খেলার মতো। কিন্তু এর মধ্যেই সেই সময় কত যে আনন্দ খুঁজে পেতাম। দেখতে দেখতে আমাদের গ্রাম থেকে যাওয়ার সময় এসে গেল। আর মাত্র 1 সপ্তাহ। একদিন স্কুল ফেরত সাবিত্রী এসেছে আমাদের বাড়িতে। মা আমাদের দুজনকে যত্ন করে খাইয়ে দাদার খাবার ঢেকে রেখে একটু গড়িয়ে নিতে গেছেন। দাদা ফিরবে ঘন্টাখানেক পর। স্কুল থেকে সোজা যাবে একজন স্যারের কাছে টিউশন পড়তে। আমি আর সাবিত্রী উঠে গেলাম দোতলায়। এই দোতলা সম্পর্কে একটু বলা দরকার। যদিও আমরা পুরো বাড়িটা নিয়েই থাকতাম, তবুও দোতলাটা অব্যবহৃতই থাকত, কারণ দোতলার অর্ধেকটা ছিল একটা মাত্র বিশাল ঘর, আর বাকিটা ছাদ। ঘরের পুরোটাই প্রায় জোড়া পুরনো পরিত্যক্ত বিছানাপত্র,
ভাঙাচোরা জিনিস, লোহার বড় বড় ট্রাঙ্ক, কাঠের বাক্স ইত্যাদি দিয়ে। এসব যে কাদের জিনিস তা আমরা জানতাম না। হয়তো আগে যারা এখানে থেকে গেছেন তাদের জিনিস হবে, অপ্রয়োজনীয় বলে রেখে গেছেন। আমি আর সাবিত্রী এখানেই লুকোচুরি খেলতাম। বড় বড় বাক্স বিছানার আড়ালে লুকোতে বেশ সুবিধে হতো। পরপর কয়েকবার আমি চোর হলাম, আমাকেই লুকোতে হলো। প্রতিবার সাবিত্রী আমাকে সহজেই খুঁজে পেয়ে গেল। তার পরের বার 10-20 গোনার পর ঠিক হলো আমি 1 থেকে 100 গুনবো আর সাবিত্রী লুকাবে। আমি ছাদে গিয়ে দেয়ালে মুখ গুঁজে গুনতে থাকলাম। গোনা শেষ হওয়ার পর হাঁক পারলাম, আমি আসছি। কিন্তু মনে হলো কেউ যেন হুড়মুড় করে দৌড়ে গেল। বুঝলাম সাবিত্রী এখনো লুকোবার সঠিক জায়গা খুঁজে পায়নি। এক চিলতে হাসি খেলে গেল আমার ঠোঁটে। এবার ওকে হাঁটতেই হবে। পা টিপে টিপে ঢুকলাম ঘরে। সাধারণত যেসব জায়গায় আমরা লুকোতাম সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেললাম। কি আশ্চর্য, সাবিত্রী যেন ভ্যানিশ করে গেছে। একবার ভাবলাম ও নিচে লুকায়নি তো, কিন্তু কিন্তু সেটা তো খেলার নিয়মের বাইরে। কোথাও থেকে একটা চাপা একটানা কক 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 শব্দ ভেসে আসছে। নিস্তব্ধ দুপুরে হয়তো কোনো নিঃসঙ্গ পাখি সঙ্গীকে ডাকছে। বাইরে ছাদের দিকে চেয়ে দেখলাম পড়ন্ত রোদের শেষ আভায় কেমন যেন মন খারাপ মিশে। হঠাৎ হঠাৎ মনটা খুব হু হু করে উঠল। সাবিত্রী আমাকে না বলে সেই যে চলে গেল, আর ওর খোঁজ পেলাম না। যে 1 সপ্তাহ আমরা ওখানে ছিলাম শুধু গ্রাম জুড়ে খোঁজাখুঁজি আর ওর বাবা মায়ের অসহায় কান্না। আমি মাঝে মাঝেই দোতলায় উঠে যেতাম বলে মা দোতলায় তালা দিয়ে দিলেন। সেই যে দৌড়ানোর শব্দ, ওটাই ছিল আমার কাছে সাবিত্রীর শেষ স্মৃতি। কিন্তু নির্জন দুপুরে বা ঘুম না আসা রাতে প্রায়ই শুনতাম সাবিত্রী আমাকে চাপা গলায় ডাকছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমাকে এখান থেকে নিয়ে যা শম্পা, এখান থেকে নিয়ে যা। চিৎকার করে অজ্ঞান হয়ে গেছি বহুবার। বাবা বলতেন ব্যাপারটা সাইকোলজিক্যাল, এখান থেকে দূরে গেলেই সব ঠিক হয়ে যাবে। মা কাঁদতেন আমার জন্য, সাবিত্রীর জন্য। দাদা গম্ভীর মুখে বাড়ি থেকে বেরিয়ে যেত। ওর গলার সোনার চেনটাও হারিয়ে গিয়েছিল সেদিনই। আমরা এই ঘটনার পর যে 1 সপ্তাহ ছিলাম তার মধ্যে শুধু আমি যে ওর ডাক শুনতে পেতাম তা নয়, মাও এক রাতে ঘুম ভেঙে ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন দরজার পাশে। বাবা খুব বকেছিলেন মাকে। কোথায় আমাকে সাহস দেবে তা না, উল্টে নিজেও এসব ভুলভাল দেখতে শুরু করেছে। তবে মায়ের মুখ দেখে বুঝেছিলাম মা ভুল দেখেননি। এরপর আমরা চলে যাই শহরে। দাদা ভর্তি হলো নামি কলেজে আর আমি একটা ভালো স্কুলে। বাবার কথাই হয়তো ঠিক। শহরে আসার পর থেকে সাবিত্রীর গলার আওয়াজ পাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু এক নতুন উপসর্গ শুরু হলো দাদার। ঘুমের মধ্যে মাঝে মাঝেই বোবায় ধরত ওকে। ডাক্তারি মতে স্লিপ প্যারালিসিস। ডাক্তার যাই বলুন, সে যে কি কষ্ট তা চোখে দেখা যায় না। সারা শরীর অসাড় হয়ে যেত দাদার। গলা থেকে গোঙানির মতো শব্দ বেরোতো।
শব্দটা অদ্ভুত, কক কক কক, যেন যেন সাপের মুখে পড়া ব্যাঙ। দু চোখ বন্ধ, অথচ হাত পা টান করে যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে লড়াইতে মেতেছে ও। মিনিট 10 স্থায়ী হতো এই অবস্থা, তারপর নিজেই ঠিক হয়ে যেত আস্তে আস্তে। ডাক্তার বলেছিলেন এরকম হলে ওকে জাগিয়ে দিতে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যতক্ষণ না ও নিজে থেকে জাগতো ততক্ষণ কিছুতেই ওকে জাগানো যেত না। কিছু পরে ঘেমে স্নান করে জেগে উঠত দাদা। মা স্থানীয় এক মন্দির থেকে তাবিজ এনে একটা নতুন সোনার চেন করে ওকে পরিয়ে দিলেন, কিন্তু কাজ খুব একটা হলো না। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর। দাদা পোস্ট ডক্টরেট করতে চলে গেল ইটালি। আমি মেডিকেলের সুযোগ পেয়ে পড়তে এলাম নদিয়ার একটি সরকারি মেডিকেল কলেজে। আমাদের কলেজ থেকে আমার সেই ছোটবেলার গ্রাম মাত্র 22 কিলোমিটার পথ। ঠিক করলাম একদিন যাব। সাবিত্রীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছিল। একদিন কাউকে কিছু না বলে চলেও গেলাম। সেদিন ঘোর বর্ষা, আকাশ সারাদিন মেঘে ঢাকা, মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। সাবিত্রীদের বাড়ির অবস্থা আরও খারাপ হয়েছে। ওর মা তো আমাকে চিনতেই পারলেন না। কাকু মানে ওর বাবা একবারই চিনে ফেলে ব্যস্ত হয়ে পড়লেন। কোথায় বসাবেন, কি খাওয়াবেন সেই চিন্তা করতে লাগলেন। আমি অবশ্য ওকে বললাম এসব নিয়ে চিন্তা না করতে। মাটির ধুলো মাখা দাওয়ায় বসে পড়লাম। কাকুর কাছেই শুনলাম সাবিত্রীর মা ও নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কাকুকে ছাড়া কাউকে চিনতেই পারেন না। মাঝে মাঝে দুপুরে ভাত বেড়ে বসে থাকেন সাবিত্রী স্কুল থেকে ফিরে খাবে বলে। আমি বেশিক্ষণ বসতে পারলাম না, বড্ড কষ্ট হচ্ছিল। কাকুর কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম। ফেরার সময় একবার এলাম আমাদের পুরনো বাড়ির সামনে। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। অদ্ভুত ব্যাপার, বাড়িটা মনে হলো ফাঁকা, কোনো আলো দেখতে পেলাম না। ওপর দিকে তাকালাম, সেই দোতলার ঘরের বন্ধ জানলা। একটা জানলার কাঁচ কোনা করে ভাঙা। ছিপছিপে বৃষ্টিতে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। বুকটা কেমন ধক করে উঠল। ওই তো অন্ধকারে প্রায় মিশে কে যেন হাতছানি দিয়ে ডাকছে আমায়। বসে ভূতের মতো ঢুকে গেলাম বাড়িতে। দরজা খোলা, সোজা উঠে গেলাম দোতলায়। মা যে দরজায় তালা দিয়ে রেখেছিল সেটাও খোলা। কি জানি আমাদের পরে আরো কতজন থেকে গেছে এখানে। দরজায় হাত ঠেকাতেই খুলে গেল দরজা। ঘরের ভাঙা জানলা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে কোনাচে করে। তাতেই দেখলাম ঘরের মাঝখানে দাঁড়িয়ে সাবিত্রী। স্কুল ড্রেস পরা ক্লাস 7-এর সাবিত্রী। আমি এগোতেই ও প্রথম হাত দিয়ে ইশারা করে আমাকে থামতে বলল। তারপর আঙুল তুলে ইশারা করলো ঘরের কোণে। আমি তাকিয়ে দেখলাম ওদিকে স্তূপ করে রাখা তোষক, বাক্স, বিছানা। পকেট থেকে মোবাইলটা বের করে টর্চটা জ্বালালাম। তারপর উঁচু হয়ে থাকা বিছানার স্তূপ নামাতে লাগলাম টেনে টেনে। ধুলোয় আমার সারা শরীর ভরে গেল। কাশতে কাশতেও হাত চালানো থামালাম না। একদম নিচে একটা বড় সড়ো লোহার ট্রাঙ্ক। আমার কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো। একটা
ক্রমাগত এক ঘেয়ে কক কক শব্দ আমার কান যেন বধির করে তুলল। শব্দটা আসছে পিছনে দাঁড়ানো সাবিত্রীর গলা থেকে। আমি আমি কোনো কিছু চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। বহু বছরের দম চাপার শ্বাস সাবিত্রীর বুক ভেঙে বেরিয়ে আসছে। একটানে খুলে ফেললাম ট্রাঙ্কের ঢাকনাটা। টর্চটা ওদিকে তুলে ধরতে একটা কঙ্কাল। এক মুহূর্তে বুঝে গেলাম ঘটনা। লুকোতে গিয়ে সাবিত্রী ঢুকেছিল এই ট্রাঙ্কে। কোনোভাবে সেটা লক হয়ে যায়, কিন্তু একটা কথা মাথায় এলো না, ট্রাঙ্কের ওপর অত বিছানাপত্র চাপালো কে? ওগুলো না থাকলে হয়তো তখনই ট্রাঙ্ক খুলে দেখা হতো। আরো একবার টর্চের আলোয় দেখতে গিয়ে চোখে পড়ল কঙ্কালের হাতে চকচক করছে কিছু একটা ধাতব বস্তু। নিচু হয়ে টেনে তুললাম একটা সোনার চেন। আর চেনটা আমার খুব চেনা। কেন যেন আমার একটুও ভয় করছে না। সাবিত্রী আমার একদম কাছে দাঁড়িয়ে আছে। ওর কালো হয়ে যাওয়া মুখটা, করুণ চোখটা, সব সব আমার খুব খুব কাছে। হাত বাড়ালাম ওকে জড়িয়ে ধরবো বলে। একটা আর্তনাদ যেন চাপা কান্নার মতো একরাশ গরম হাওয়া ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল জানলার ভাঙা অংশ দিয়ে। আর আমি ছুটে গেলাম সাবিত্রীর বাবার কাছে। সাবিত্রীর শেষকৃত্যের পর আমি ফিরলাম হস্টেলে। তবে একটা শেষ কাজ বাকি ছিল। কিন্তু যাকে আমার দরকার সে তো এখন বিদেশে। আমাকে অপেক্ষা করতে হবে তার ফেরার। যদিও এখন আমার কাছে সব পরিষ্কার। সেদিন কোনো কারণে দাদা টিউশন থেকে তাড়াতাড়ি ফিরেছিল। দোতলার ঘরে সাবিত্রীকে একা পেয়ে কোনোভাবে সুযোগ নিতে চেয়েছিল। সাবিত্রীর কাছে বাধা পেয়ে আক্রোশ চরিতার্থ করতে ও ট্রাঙ্কে লুকোতে ট্রাঙ্ক লক করে ওপরে বিছানার পাহাড় চাপিয়ে নেমে যায় নিচে। এই সময়ই কোনোভাবে দাদার চেনটা রয়ে যায় সাবিত্রীর হাতে। আমি তখন ছাদে 1 2 গুনছি। আমার সাড়া পেয়ে দাদা পালিয়েছিল দুধদার করে। সেই পায়ের শব্দই পেয়েছিলাম আমি। আর দম বন্ধ হয়ে মরতে বসা সাবিত্রীর গলা থেকে বেরিয়ে আসা কক কক শব্দটাকে আমি ভেবেছিলাম কোনো পাখির ডাক। নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে আমার। এর শাস্তি পেতেই হবে দাদাকে। যদিও অনেক বছর ধরেই যে কষ্ট সাবিত্রী পেয়েছিল সে কষ্ট নিজেও অনুভব করেছিল ও। জানি না সত্যি কোনো রোগ নাকি পাপের প্রায়শ্চিত্ত ছিল ওটা দাদার। স্লিপ প্যারালিসিস, কে জানে। পরদিন ভোরবেলা বাবার কাছ থেকে ফোন পেলাম। গতকাল রাতে ইটলিতে দাদার মৃতদেহ পাওয়া গেছে ওর ফ্ল্যাটে। তদন্ত হবে, পোস্টমর্টম হবে। তবে আপাতভাবে পুলিশ মনে করছে ঘুমের মধ্যে কোনোভাবে দম বন্ধ হয়ে মৃত্যু। বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এ সময় মায়ের পাশে থাকাটা দরকার। ট্রেনে যেতে যেতে ব্রিজ থেকে হাত বাড়িয়ে দাদার সোনার চেনটা ফেলে দিলাম নদীর জলে।